দর্শক স্বাগত জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সাথে আছি আমি হোসেন শাহাদাত। আমরা আলোচনা করতে চাই বেশ কয়েকটি বিষয় নিয়ে আজকে আসলে আলোচনা করার প্রয়োজন পড়বে, কারণ রাজনীতিতে এখন প্রতিদিনই নানান ধরনের ঘটনা ঘটছে। বিশেষ করে কূটনীতিক পাড়ায় বেশ তোড়জোড় চলছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্রতিদিনই সাক্ষাৎ করছেন। বিশেষ করে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎটা অনেক বেশি হচ্ছে। গত 3 দিনে আমি অন্তত বলতে পারি 4টি দেশের প্রতিনিধিরা জামায়াতে আমিরের সাথে দেখা করেছেন। এর বাইরে একটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি এই মুহূর্তে আলোচনা চলছে, সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, সেই বক্তব্য ঘিরে বেশ তোলপাড় চলছে। এই বক্তব্যটিকে যদিও বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন যে এটি অনুবাদগত ভুল, কিন্তু ইংরেজিতে যদি আমরা শুনি ওনার বক্তব্যটি সেটি আসলে পরিষ্কার। তিনি বলেছেন যে কোনো সময় আসলে আওয়ামী লীগের এই যে কার্যক্রমের যে নিষেধাজ্ঞা সেটি উঠে যেতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা আলোচনা করব যে অক্টোবরে যেই জামাত সহ ইসলামী দলগুলো যে রাজনৈতিক কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচিতে কি হতে পারে। অন্যদিকে জামায়াতের যে নারী সমর্থকরা আছে বা কর্মীরা আছে, তাদেরকে প্রতিহত করার অথবা তাদেরকে মোকাবেলায় বিএনপির পক্ষ থেকে নারী কর্মীরা মাঠে নামবে এমন একটি খবর আমরা পেয়েছি। সবকিছু নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন অতিথি আছেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আরেকজন আছেন গাজী আলাউর রহমান। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আতাউর রহমান, জি, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জনতন্ত্র গণতন্ত্রে। আমি শুরুতেই যেতে চাই জনাব রবিউল আলম আপনার কাছে। প্রথমে আমরা আসলে আওয়ামী লীগের বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, কারণ হচ্ছে এটি আজকের দিনে সবচেয়ে আলোচিত, গত 2 দিনে সবচেয়ে আলোচিত ঘটনা। একটি হচ্ছে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, অন্যদিকে সেটিকে আবার অস্বীকার করার যে বিষয়টি। এই দুটি বিষয়ে আপনার কাছে কি মনে হয় যে যেই বিষয়টি বলা হচ্ছে যে অনুবাদগত ভুল, এটিকে আপনার কাছে অনুবাদগত ভুল মনে হয়েছে? আমরা তো কয়েকবারই শুনি, নিশ্চয়ই আপনিও শুনেছেন, উনি আসলে পরিষ্কার করে বলেছেন এই জায়গাটাতে সরকারের অবস্থানটা পরিষ্কার না। মানে প্রধান উপদেষ্টা বলছেন, কিন্তু তার প্রেসিংয়ের পক্ষ থেকে বলা হচ্ছে এটি তিনি বলেননি। এটি কি আসলে সমন্বয়হীনতার অভাব, নাকি আসলে তার বক্তব্যটি পরিষ্কার না তাদের কাছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় সহ-আলোচক এবং এই মুহূর্তে যারা নিউজ 24-এর সাথে যুক্ত আছেন। আপনি যদি অফিসিয়ালি বলেন, যেহেতু প্রেস সচিব বলেছেন যে প্রধান উপদেষ্টা ওইটা মিন করেননি, ওটা বলেননি, তো সেটাকেই কাউন্ট করা উচিত প্রথমত। তারপরও বক্তব্যটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেটা তো ইতিমধ্যেই জনগণের কাছে মেসেজ আকারে গিয়েছে, এবং সেটাতে রাজনীতিতে এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় এবং জনগণের যে অভিপ্রায় সেখানে কি প্রভাব পড়েছে, সেটা তো পড়েছে একটা প্রভাব। এখন প্রধান উপদেষ্টা ওইভাবে বলেননি, অথবা সেটা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করলে মিনিংটা তার দাঁড়ায় না, সেভাবে হয়তো অফিসিয়ালি তারা বলার চেষ্টা করেছেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হচ্ছে, ধরেন আওয়ামী লীগের কার্যক্রম আপাতত নিষিদ্ধ। বলা হচ্ছে যে আওয়ামী লীগকে একটা বিচারিক প্রক্রিয়া ফেস করতে হবে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ হবে বা দল নিষিদ্ধ হবে। কিন্তু এই বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তার দলীয় কর্মকাণ্ড আপনার স্থগিত থাকবে, কার্যক্রম স্থগিত থাকবে, এরকম একটা সিদ্ধান্ত তো আছে। এখন সাধারণত চূড়ান্তভাবে রায় না হওয়া পর্যন্ত, দলীয় কার্যক্রম আদালত কর্তৃক নিষিদ্ধ না হওয়া পর্যন্ত একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকুক, এই ধারণা পৃথিবীতে কিন্তু কম, বা বিশেষ করে উদার গণতান্ত্রিক যে রাষ্ট্র আছে পশ্চিমা বিশ্বে, সেখানে কিন্তু এই ধরনের নজির কম। তারা চায় সব মত, সব দল প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে রাজনীতিটা করুক। কিন্তু বাংলাদেশে একটা অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট শক্তি হিসাবে পতন হয়েছে, এবং ফ্যাসিস্ট শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, পতন হয়েছে। সে রাজনীতি করতে পারে না আইনি প্রক্রিয়ায় ফেস করা ছাড়া। এই বিষয়টি হয়তো পশ্চিমা বিশ্ব বা বহির্বিশ্বকে বোঝাতে গিয়ে প্রধান উপদেষ্টা হয়তো বলেছেন, আমার ধারণা, যে এটা সাময়িকভাবে নিষিদ্ধ, যে কোনো সময় আওয়ামী লীগ কামব্যাক করতে পারে যদি সে দোষী না হয়, আদালতে যদি দোষ প্রমাণ না হয় তাহলে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম ধরেন চালু হতে পারে। বাট এটা সাময়িকভাবে যেটা আছে সেটা একটা
বিশেষ পরিস্থিতিতে আছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ সরকার ওইভাবে করেনি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ফ্যাসিবাদের পতনের পর তার রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে। এটা স্থায়ীভাবে আওয়ামী লীগের উপর কোনো বিরাগ, রাগ অথবা ধরুন প্রতিহিংসা অথবা একটি রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে বিনাশ করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়ার কোনো অংশ না। সেভাবে হয়তো উনি মিন করতে চেয়েছেন। তাহলে কি ওনার বক্তব্যটাকে আপনি বলছেন এই বক্তব্যে কোনো অসুবিধা নাই? না, অসুবিধা আছে বা নাই আমি সেটা বলছি না। অসুবিধা তো কিছু হয়েছে, মানুষের মধ্যে তো ভুল ধারণা গিয়েছে যে আওয়ামী লীগকে তাহলে আবার যে কোনো সময় ফিরছে না, রাজনীতি। এটা কি ভুল ধারণা নাকি অনেকে বলছেন যে প্রধান উপদেষ্টা বিদেশি মিডিয়াকে আসলে তার মনের কথাটাই বলেছেন, এই ধরনের মনের কথা বলেছেন বলে আমার কাছে মনে হয় না। মনের কথা মনেই আছেন। প্রধান উপদেষ্টা জানেন যে বাংলাদেশে বর্তমানে যে প্রেক্ষাপট, যে পরিস্থিতি, জনমনে যে ক্ষোভ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ঐক্য, সেখানে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। এবং মনে রাখা দরকার, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে তার পতন হয়নি। আওয়ামী লীগ ফ্যাসিবাদী একটা শক্তি হিসেবে তার পতন হয়েছে। যে অপরাধের জন্য আওয়ামী লীগ এর পতন হয়েছে, বিশেষ করে গণতন্ত্র হত্যা, মানবাধিকার হরণ, গণহত্যা, এই যে অপরাধ, সেটা কোনো রাজনৈতিক দল করে না। এটা কোনো রাজনৈতিক দলের কাজ না। অর্থাৎ আওয়ামী লীগ রাজনৈতিক দল ছিল না। এখন এটা প্রমাণ করে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগ এমন হতে পারে আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারে, অথবা ধরেন 10 বছর, 15 বছর, 20 বছর আদালত নিষিদ্ধ করতে পারে, তার কর্মকাণ্ড করতে পারে, অথবা ধরেন দায় মুক্ত তো পেতে পারে যদি সেটা প্রমাণিত না হয়। কিন্তু এটা প্রতিষ্ঠিত এবং প্রমাণিত, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু আদালতের উপর আমাদের আস্থা রাখতে হবে, সেই জন্য ওই শব্দটা ব্যবহার করলাম লাস্টে, যে প্রমাণ নাও হতে পারে। কিন্তু আওয়ামী লীগ এটা ফ্যাসিবাদী শক্তি, তার রাজনৈতিক অধিকার থাকা উচিত না এবং থাকবে না এদেশে এখনো পর্যন্ত। এটা প্রধান উপদেষ্টা ধারণ করেন। কিন্তু দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি এবং আন্তর্জাতিক এবং আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতিতে এই বিষয়টাকে যথোপযুক্তভাবে শক্তভাবে প্রতিষ্ঠিত করাটা কখনো কখনো কূটনৈতিক পর্যায়ে বেশ কঠিন। কূটনৈতিক পর্যায়ে বেশ কঠিন। আপনি তো গ্লোবাল ভিলেজ থেকে বাইরে না, আপনি তো গণতান্ত্রিক বিশ্বের থেকে বাইরে না। তাদেরকে বোঝার থেকে হয়তো বলা হয়েছে, আমার ধারণা, যে এই যে কার্যক্রম এটা সাময়িক, হ্যাঁ, এটা যে কোনো সময় এটা উন্মুক্ত হওয়ার সুযোগ আছে। কোনো প্রতিহিংসা দিয়ে অথবা ধরেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা প্রতিহিংসা চরিতার্থ করার ক্ষেত্রে আওয়ামী লীগের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না, আদালতের উপর নির্ভর করছে এবং এটা সাময়িকভাবে স্থগিত আছে। যে কোনো সময় আদালত কর্তৃক যদি আবার মানে আপনার আদিষ্ট হয়, তাহলে যে কোনো সময় উন্মুক্ত হওয়ার সুযোগ আছে। জিনিসটাকে একটু সফটলি উপস্থাপনার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা আমার মনে হয় কূটনৈতিকভাবে অথবা ধরেন ওটাকে বলা হয় আন্তর্জাতিক পরিমণ্ডলে ওইভাবে উপস্থাপন করতে চেয়েছেন। সেটা করতে গিয়ে যেটা হয়েছে, একটা ভুল মেসেজ বাংলাদেশে এসেছে। আর আমাদেরও একটা সমস্যা আছে। আমাদের দেশে হচ্ছে দায়িত্বশীল ব্যক্তির কোনো কথা ডেলিভারির আগেই তার বিভিন্ন ব্যাখ্যা শুরু হয়ে যায়। তার কোন পরিপ্রেক্ষিতে এবং কি মিন করার জন্য তিনি বলেছেন, সে অপেক্ষা আমরা করতে চাই না। আর আমাদের মধ্যে উত্তেজনা আছে, অবিশ্বাস আছে। হ্যাঁ, আমরা কিছুটা হলেও তো একটা অন্তর্বর্তীকালীন সংকটময় সময় কাটাচ্ছি, যার ফলে এই উত্তেজনা, এই অবিশ্বাস আমাদেরকে মাঝে মাঝে আবার রিয়াক্ট করাচ্ছে। এটাও আছে। আবার ধরেন সংকটকালীন সময় প্রধানমন্ত্রী উপদেষ্টা তো খুব বেশি জানা বুঝা পলিটিশিয়ান না, কিন্তু বিজ্ঞ ব্যক্তি, প্রজ্ঞাবান ব্যক্তি, কিন্তু খুব বেশি প্রতিষ্ঠিত পলিটিশিয়ান তো না। পলিটিশিয়ানরা যেটা আন্তর্জাতিক পর্যায়ে বা ডোমেস্টিক পর্যায়ে বা রিজিওনাল পর্যায়ে অ্যাজ ইট ইজ ভাবে উপস্থাপন করতে পারে, সেখানে আমার মনে হয়েছে যে ওনার কিছুটা ঘাটতি আছে, তারই বহিঃপ্রকাশ এটা। জি, আমরা একটু গাজী আতাউর রহমান আপনার কাছে শুনতে চাই যে আমরা জানি যে কূটনীতি পাড়ায়, বিশেষ করে বৈশ্বিকভাবে যেসব দেশ আমরা জানি যে যারা পরাশক্তি, পশ্চিমা বিশ্ব বিশেষ করে, তাদের ক্ষেত্রে যেটি হয় যে তারা আসলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা কার্যক্রম নিষিদ্ধ করার বিরুদ্ধে অবস্থান থাকে সবসময়, এবং সেটি আসলে তারা হয়তো সেটি দেখতে চান বাংলাদেশের মতো দেশেও। সেই জায়গা থেকেই কি আসলে উনি এই কথাটা বলেছেন কিনা, যেহেতু একটি বিদেশি মিডিয়াকে আসলেই তিনি সাক্ষাৎকারটি দিচ্ছিলেন, সেখান থেকে বলছিলেন, নাকি আসলেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো ধরনের সরকারের চিন্তাভাবনা অন্তর্বর্তী সরকারের আছে? ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24-এর জনপ্রিয় অনুষ্ঠানের দর্শক শ্রোতাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। পাশাপাশি আমার সহ আলোচক, তাকেও ধন্যবাদ জানাই। আসলে কিছুদিন আগে ঠিক একই রকমভাবে
বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ভারতের একটি পত্রিকা সাক্ষাৎকার নিয়ে কিন্তু একটা ধূম্রজাল তৈরি হয়েছিল। তিনি ঠিক এরকমই একটা কথা বলেছিলেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ সকল দলরা রাজনীতি করুক, নির্বাচন করুক, আমাদের কোনো আপত্তি নেই, এমন একটা সাক্ষাৎকার আমরা দেখেছিলাম মিডিয়ায়। পরবর্তীতে অবশ্য বিএনপির প্রেস উইং থেকে এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এই জাতীয় ভুল উদ্ধৃতি হয়েছে এটা বলেছে, কিন্তু সাক্ষাৎকার ব্যাপারে তারা এটাকে অস্বীকার করে না। কিন্তু পরে দেখলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সরাসরি বলেছেন যে তিনি এই পত্রিকায় কোনো সাক্ষাৎকার দেন নাই। অতএব এটা ওই পর্যন্তই পরে থেমে গেছে। আজকে যে প্রধান উপদেষ্টার যে বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছে, এটা প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, পরবর্তী প্রেস উইং থেকে তার প্রেস সচিব আবার এটা ব্যাখ্যা দিয়েছে যে না, উনি এভাবে কথা বলেন নাই। এখন আমাদের কথা হলো যে আওয়ামী লীগের রাজনীতি আসলে কি তারা কি রাজনীতি সফল না, এখানে যে কথা বলেছেন আমার সহ আলোচক যে আসলে এটা একটা ফেসিবাদী শক্তি হিসাবেই আমরা জানি। অতীতে আওয়ামী লীগ কখনোই গঠনমূলক রাজনীতি করে নাই, বরং এখানে গণতন্ত্রের কথা বলেন, পশ্চিমা বিশ্ব যে আপনি যে কথাটা বলছেন তারা চায় না কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক। তো আওয়ামী লীগ যখন এখানে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন কায়েম করেছিল, এই ইতিহাস তো সবাই জানে, গোটা বিশ্বে গোটা দুনিয়া জানে। তারপরে সকল মিডিয়া তারা বন্ধ করে দিয়েছিল। অতএব এটা তো কোনো রাজনৈতিক দলের চরিত্র হতে পারে না। তারপরে 15 বছর যেভাবে তারা এখানে একদলীয় শাসন চালিয়েছে, গুম হত্যা করেছে এবং গণহত্যা চালিয়েছে, এবং এখানে তো আসলে তারা কোনো বিরোধী রাজনৈতিক দলকেই তারা টলার করে নাই। যেই দলটা তারা অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব স্বীকার করে না, বিনাশ করতে চায়, এবং তারা তো অনেক রাজনৈতিক দল তারাও নিষিদ্ধ করেছে। তো এটা হলো একটা ব্যাপার। তো অতএব এদের ব্যাপারে পশ্চিমা বিশ্ব বা কে কী বলবে এটা তো আমাদের বড় কনসার্ন না। আমাদের হলো আমাদের দেশের স্বার্থ আমাদের দেখতে হবে। আমাদের দেশে কোন রাজনীতি চলবে না চলবে এটা অন্য কোনো দেশ তো নির্ধারণ করতে পারে না, তাই না? এটা এদেশের জনগণ নির্ধারণ করবে। এদেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এখন আপনি বলতে পারেন যে তারা রাজনৈতিক দল হিসাবে সরকার কেন তাদেরকে নিষেধাজ্ঞা করবে? তো সরকার এদের ব্যাপারে সিদ্ধান্ত নিবে। এই দলে কে আছে বাংলাদেশে? এই দলটা তো চালাবে। এই দলের প্রধান পালিয়ে গেছে, এই দলের সভানেত্রী, এই দলের সাধারণ সম্পাদক সহ এই দলের কেন্দ্রীয় কাঠামোতে কে আছে এখন যে এই দেশে বাংলাদেশে তারা ওপেনে রাজনীতি করবে? তারা কি রাজনীতি করতে চায়? তারা কি এই যে অন্যায় অবিচার করেছে এই জন্য কি তারা কোনো রকম অনুশোচনা করেছে? এরা তো এখনো পর্যন্ত দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, এখনো পর্যন্ত দেশের বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। তো এবং এই ডক্টর ইউনূস সাহেব তিনি তাদের রাজনীতিতে ফিরিয়ে আনবেন বা ওনার ফিরে আসতে পারে এই কথা বলার উনি তো কেউ না, কারণ ওনাকেই তো তারা স্বীকার করে না। উনি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনি যে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন, জনগণের অভিপ্রায় ওনার যে দায়িত্বে আছে, এটা কি সেই আওয়ামী লীগ এই সংগঠনটি তারা কি স্বীকার করে? যারা তাদেরকে স্বীকারই করে না তাদেরকে বৈধ অবৈধতা দেওয়ার এখতিয়ার তাদের নাই, জনগণ প্রত্যাখ্যান করেছে। অনেকে বলছেন আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা তো চলছে একদিক থেকে, অন্যদিকে আওয়ামী লীগ এরই মধ্যে পুনর্বাসিত হয়েছে, কারণ প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে সবখানে আসলে তাদের লোকজন যেগুলো গত 15 বছরে নিয়োগ দেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায় তারা তো এখনো আছে। তো সেই জায়গাটাতে আওয়ামী লীগের এক ধরনের একটা সেটআপ কিন্তু আছে, সেইটি কি আসলে আওয়ামী লীগের সবচেয়ে স্ট্রেংথের জায়গা কিনা? ধরেন তারা যদি আওয়ামী লীগ যদি এখন আবার ফিরে আসতে চায় বা পুনর্বাসন করার সুযোগ থাকে, তাহলে তাদের তো যে সহায়ক শক্তিগুলো তো এখন পর্যন্ত সবখানে রয়ে গেছে। না, এখানে আপনি যে কথা বলছেন ঠিক আছে, গত 15 বছর তারা তো অনেক কাজ করেছে, কিন্তু এগুলো করে তারা টিকে থাকতে পারে নাই। অতএব তারা আবার পুনর্বাসিত হবে, বাংলাদেশের জনগণ এটাকে মেনে নেবে, এটাও তো সহজ বিষয় না। এটা সহজ বিষয় না, বরং দেশ আরও অস্থিতিশীল হবে এবং সামনে তাদের যদি পুনর্বাসনের চেষ্টা করা হয় তাহলে আগামী জাতীয় নির্বাচন হবে কিনা এটা শঙ্কা তৈরি হয়ে যাবে। একটা সংঘাত সহিংসতা এমনভাবে দেশে তৈরি হয়ে যাবে যে পরবর্তীতে এটা সামালবে না জাতীয় নির্বাচন দিবে, এই শঙ্কা কিন্তু আছে। অতএব এই মানে এক আপদ আনতে গিয়ে আরেক বিপদের তৈরি হয়ে যাবে। এখানে
আমাদের রিয়েলিটি বুঝতে হবে যে এখনো পর্যন্ত কিন্তু রক্তের দাগ শুকায় নাই, এখনো পর্যন্ত আমাদের শহীদদের মায়েদের কান্না এখনো থামে নাই। এখনই আপনি সেই প্রশ্ন নিয়ে আসতেছেন যে তারা আবার রাজনীতি ফিরে আসবে, তারা রাজনীতি ফিরে এসে কি করবে, কি রাজনীতি করবে তারা? এই রাজনীতি তো আমরা চাই না, দেশের মানুষ চায় না। এই রাজনীতির অবসান তো আমরা চাই। আমরা আবারও শেখ রবিউল আলমের কাছে ফিরতে চাই যে আমরা দেখতে পাচ্ছি যে যেটি শুরুতে বলছিলাম যে কূটনীতিক পাড়ায় এক ধরনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। বিশেষ করে আমি যদি জামায়াতে ইসলামের কথা বলি, গত 3 দিনে ইউরোপীয় ইউনিয়ন, স্পেন, ব্রাজিল এবং সুইডেন এই 4 দেশের প্রতিনিধিরা কিন্তু দেখা করেছেন জামায়াতের শীর্ষ নেতাদের সাথে। এটি আসলে কি বার্তা দিচ্ছে? হঠাৎ করে এই তোড়জোড়টা কেন? আপনি এটা তো রাজনীতির অংশ এবং রাষ্ট্র ব্যবস্থাপনার যে রাজনীতির যে আপনার সংযুক্তি, সেই জায়গায় তো বহির্বিশ্বের বড় রাজনৈতিক দলের সাথে একটা সম্পর্ক থাকে। বড় রাজনৈতিক দলগুলির ভাবনা কি, করণীয় কি, সেটা অবশ্যই থাকে, সেটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু হঠাৎ করে সবাই একটি রাজনৈতিক দলের সাথে এভাবে এটার কি কোনো তাৎপর্য আছে? না, আমি কোনো তাৎপর্য দেখছি না। কারণ হচ্ছে যে জামাতের সাথে তো এর আগে কখনো বহির্বিশ্বের এরকম কোনো সম্পর্ক, এরকমের যোগাযোগ, জামাত কি করতে চায়, তাদের রাজনৈতিক দর্শন কি, এই পরিস্থিতিতে তাদেরকে মূল্যায়ন করার প্রয়োজন মনে করিনি এর আগে কখনো। আপনি যদি দেখেন, তার মানে একটা তাৎপর্য আছে। এর আগে দীর্ঘদিন ধরে বিএনপির সাথে আছে, আওয়ামী লীগের সাথেও ছিল। আমরা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনও করেছি তখন দেখবেন যে বিদেশি কূটনীতিরা বিএনপির সাথে বসেছে, আলোচনা করেছে, জানতে চেয়েছে তত্ত্বাবধায়ক সরকারটা আমরা কেন চাই, কিভাবে চাই। আবার আগামী যে নির্বাচন, সেই নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের বাইরেও এসে ভালোভাবে করা যায় কিনা, আপনারা অংশ নেবেন কিনা। তারা আওয়ামী লীগ এবং বিএনপির সাথে সখ্যতা রেখেছে। আওয়ামী লীগের পতন হয়েছে। এখন ধরেন বাংলাদেশে একটা বড় রাজনৈতিক দল দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ের থেকে জামাত রাজনীতিটা করতে চাচ্ছে। এখন সেই জামাত ইসলাম কিভাবে রাজনীতি করতে চায়, আগামী নির্বাচনেরটা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে হতে পারে, গ্রহণযোগ্য নির্বাচনের অনুষ্ঠানের ক্ষেত্রে জামাত কতটুকু সহায়ক ভূমিকা পালন করবে, তাদের রাজনৈতিক দর্শনটা কি হবে, তারা তাদের যে মূলনীতি, ঘোষণাপত্র, সেইগুলি কি ডোমেস্টিকের বাইরে রিজিওনাল ইন্টারন্যাশনাল পলিটিক্সের সাথে সাংঘর্ষিক আছে কিনা, এবং সেইগুলি জনকল্যাণ নিশ্চিত করবে কিনা, এই জিনিসগুলি তো জানার আগে তাদের সুযোগ হয়নি এবং আগে তাদের জানার প্রয়োজন হয়নি। জামাতের যতটুকু অবস্থান ছিল, যতটুকু শক্তি ছিল। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা মনে করছে যে বাংলাদেশের 2-3টি বিরোধী দলের বড় দলের মধ্যে জামাত একটি, অতএব তাদের ভাবনাটা তারা জানতে যেতে পারে। আবার বিদেশিদেরও কোনো ধরেন পরামর্শ থাকতে পারে, কোনো যেটাকে বলা হয় যে বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র যারা আছেন অথবা বাংলাদেশের সহায়তা করে এরকম যারা রাষ্ট্র আছেন, তাদের ভাবনাটা তো এক রাজনৈতিক দলের সাথে শেয়ার করতে চাইবে। তার অংশ হিসেবে এটা হচ্ছে। এটা ইতিবাচক আর নেতিবাচক বড় কথা না। কথাটা হচ্ছে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলির সাথে বহির্বিশ্বের অন্যান্য দেশের যোগাযোগ যেখানে থাকে না, সেখানে নতুন করে যোগাযোগ স্থাপন করতে হয় এবং যোগাযোগটা শুরু করতে হয়। আমি মনে করি এটা শুরু হচ্ছে, তো শুরুটা হওয়া দরকারও আছে। আর এটাতে উৎফুল্ল যেমন হওয়ার কিছু নেই, বিচলিত হওয়ার কিছু নেই। কারণ যে জিনিস এখন যারা জামাতের কাছে জানতে চাইবে বা ইসলামী আন্দোলনের কাছে জানতে চাইবে, সেই জিনিস তারা 48 বছর ধরে আমাদের কাছ থেকে জানে এবং আমাদের সাথে সম্পর্ক রেখেই ধরেন বহির্বিশ্বের সাথে আমাদের রাজনীতি হয়েছে, চলেছে, আগামীতে চলবে। জামাত নতুন করে রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদেরকে দাবি করছে এবং এই বাস্তবতায় জামাত অবশ্যই একটা রাজনৈতিক বড় শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। বিদায় তাদের করণীয়, তাদের আগামী দিনের পথ চলা, তাদের রাজনৈতিক গতি প্রকৃতি বহির্বিশ্বে জানতে চাইবে, যতটুকু অবগত। আমরা বিরতিতে যাওয়ার আগে 1 মিনিট এই বিষয়ে একটু শুনতে চাই কাজী আতাউর। না, জামাত দীর্ঘদিন পর্যন্ত প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই, তাই না? বিশেষ করে আওয়ামী লীগের আমলে তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই। ইভেন তারা কোনো কূটনীতিকদের সাথেও স্বাভাবিক সম্পর্ক তারা স্থাপন করতে পারে নাই। তো তারপরে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে, বিশেষ করে জুলাইয়ের অভ্যুত্থানে তাদের বড় একটা ভূমিকা ছিল এবং তাদের ছাত্র সংগঠন তাদেরও বড় একটা ভূমিকা ছিল এবং তারা মনে করছে যে এটা একটা পটেনশিয়াল শক্তি, আগামীতে তারা হয়তো প্রতিদ্বন্দ্বিতায় থাকবে। আগামী জাতীয় নির্বাচনে এখানে জামাত একটা বড় শক্তি, অতএব এটা স্বাভাবিক একটা কূটনৈতিক প্রক্রিয়া, এটা অস্বাভাবিক কিছু না। আর এখানে অবশ্যই জামাত এখন একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল,
আওয়ামী লীগ এখন এখানে আওয়ামী লীগের প্রশ্নটা আসে যে আওয়ামী লীগ নিয়ে কিন্তু কূটনীতিকরা জামাতের সাথে কোনো কথা বলছে এই পর্যন্ত আমরা কিন্তু এটা শুনি নাই। অতএব এখানে কূটনীতিকদের চাপ আওয়ামী লীগ ফিরে আসার বিষয়ে সরকারের উপরে আছে, এটাও কিন্তু আমরা সেইভাবে কিন্তু আলোচনায় নাই। তাই কেউ কেউ হয়তো ধারণা করে যে বিদেশিদের চাপ আছে, বিদেশে কেন চাপ দিবে? গত 15 বছর আওয়ামী লীগ একদলীয় শাসন চালিয়েছে, এখানে নির্বাচনের প্রশাসন এখানে করেছে, তো কূটনীতিকরা কী করলো? কিছুই তো করে নাই। বরং এরা কোনো দেশ আওয়ামী লীগের পক্ষ নিয়েছে। আওয়ামী লীগ টিকে থাকলো কিভাবে? কূটনৈতিকদের সহযোগিতা না থাকলে, বিদেশি শক্তির সহযোগিতা না থাকলে এত টিকে থাকতে পারতো না। অতএব এখানে আমরা এরা কি করবে না করবে এটা আসলে আমাদের বিষয় না, আমাদের দেশ আমাদেরকে চালাইতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা বিরতি নিয়ে আসছি দর্শক। আরএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সময় হলো বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক স্বাগত আরেকবার আরএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলোচনা করছি নির্বাচন এবং বর্তমান সময়ে যে নানান ধরনের অস্থিরতা, এসব বিষয় নিয়ে আমাদের সাথে উপস্থিত আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। জনাব রবিউল, আপনার কাছ থেকে জানতে চাইব একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে আজকের যুগান্তর পত্রিকার একটি বিশেষ প্রতিবেদন হয়েছে, যেটি শিরোনাম ছিল নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে। এই যে মাসটি শুরু হলো আজকে, এটি নিয়ে এটি সারা পুরো মাসে আসলে অনেক ধরনের নানান ধরনের নাশকতা হতে পারে, ষড়যন্ত্র হতে পারে, এই বিষয়টি নিয়ে প্রতিবেদন করা হয়েছে, যেখানে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে যে এই মাসটিতে ঘিরে বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষ থেকে নানান ধরনের কার্যক্রম হতে পারে, নাশকতা হতে পারে, এই ধরনের সুনির্দিষ্ট কিছু তথ্য উঠে এসেছে এবং এই বিষয়ে বিশেষ ব্যবস্থা এবং প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো। এইটিকে আপনি আসলে কতটা মনে করেন এখন পর্যন্ত যে পরিস্থিতি, এবং আপনি জানেন যে হিন্দু ধর্ম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলছে এবং আগামীকাল সেটির বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে। এখন পর্যন্ত দুর্গাপূজার যেই পরিস্থিতি, আপনাদের দলের পক্ষ থেকে আমরা দেখেছি আপনাদের শীর্ষ নেতারা নানান ধরনের আশঙ্কার কথা বলেছেন এই দুর্গাপূজায় নাশকতা হবে। এখন পর্যন্ত যতটুকু পরিস্থিতি আপনার কাছে কি মনে হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকার কতটা ঠিকমতো ব্যবস্থা করতে পেরেছে? দুর্গাপূজা খুব নির্বিঘ্নে নিরাপত্তার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে দারুণভাবে উদযাপন করছে। আমি নিজেও 16টা মন্দিরে গিয়েছি এবং আমাদের দলের ছেলেরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্রের থেকে এবং আমাদের দলগতভাবে থেকে আমরা চাচ্ছি যে সম্প্রীতিটা বজায় থাকুক এবং একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সব ধর্মের মানুষ এদেশে ধর্মীয় উৎসব করবে, ধর্মীয় আচরণ মানে যেটাকে বলা হয় পালন করবে। ধর্ম রাষ্ট্রটা সবার থাকবে, ধর্ম পালনের সবার সমান অধিকার থাকবে। সেটা এখনো পর্যন্ত বেশ ভালোভাবে হয়েছে এবং মনে হয় বিগত যে কোনো সময় খুব ভালোভাবে। আওয়ামী লীগের আমলে আমরা বিভিন্ন সময় দেখতাম যে মন্দিরে হামলা হতো বা বিভিন্ন ঘটনা ঘটতো, কিন্তু এবার আমরা কিন্তু এই ধরনের একটি ঘটনাও দেখি। রাষ্ট্র সতর্ক আছে, সরকার সতর্ক আছে, রাজনৈতিক দল হিসেবে সবাই মানে দায়িত্ব নিয়েছে আমরা, কারণ আমরা সম্প্রীতি বাংলাদেশ চাই। সহজ কথা, বাংলাদেশে ধর্মীয় বিভাজন, ওই রাজনৈতিক বিভাজন, গোষ্ঠীগত বিভাজন, বর্ণ বিভাজন, নিগোষ্ঠী, সমতল, পাহাড়ি সব মিলে আমরা একটা সৌন্দর্য তৈরি করতে চাই সবাই বাংলাদেশ। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই পর্যন্ত আমরা সফল। এবং আপনি যে আশঙ্কার কথা বলছেন, আশঙ্কা গত সেপ্টেম্বরেও ছিল যে ব্যাপক হারে নাশকতা হবে, এবার অক্টোবরে গিয়েছে। ফ্যাসিবাদীদের পতিত শক্তি যারা আছে কিছু অংশ দেশের বাইরে গিয়েছে, বাকিরা তো তাদের সুবিধাভোগী, তাদের সহযোদ্ধা দেশের মধ্যেই আছে, অঢেল টাকা আছে, রিজনাল ইন্টারন্যাশনাল কিছু আপনার সহযোগী যদি করা যায় তখন তো ফ্যাসিবাদী শক্তির ফিরে আসার সুযোগ হয় এবং রাষ্ট্রটাকে ব্যর্থ করতে পারলে তাদের যে আপনার অভিপ্রায় সেগুলি তখন সফল হবে। সেই জায়গা থেকে আওয়ামী লীগের অপচেষ্টা আছে, থাকবে এবং তাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিও আছে রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে জড়িত, এরকম জায়গাও আছে। তারা হয়তো এখন পরিচয় প্রকাশ করছে না, কিন্তু তাদের আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে। যাই থাকুক না কেন, রাজনৈতিক দলগুলির মধ্যে যদি ঐক্য থাকে, সরকার সজাগ আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব কিছুটা সক্ষমতায় ঘাটতি আছে, কারণ একটা বিপর্যয়ের পর তারা রাষ্ট্র ব্যবস্থাপনায় আইন শৃঙ্খলা রক্ষা করছে, সীমাবদ্ধতা কিছু আছে, কিন্তু জাতি যেভাবে ঐক্যবদ্ধ আছে আওয়ামী লীগের খুব বেশি সুযোগ নেই বাংলাদেশে অস্থিতিশীল করে
কোনো বিশেষ স্বার্থ হাসিল করা, সে সুযোগ নেই। বিচ্ছিন্নভাবে টুকটাক চেষ্টা করতে পারে, সেটা তো ক্রমাগতভাবে তারা সবসময় করছে, কিন্তু সেটি দিয়ে বাংলাদেশকে অকার্যকর করা যাবে না, বাংলাদেশে বিভাজন তৈরি করা যাবে না, এবং বাংলাদেশের যে ঐক্য সেটা তো ফাটল ধরানো যাবে না। যার ফলে অক্টোবরে যাই হোক না কেন, দেশ এবং এদেশের মানুষ সেটা ফেস করতে প্রস্তুত আছে, সেখানে আমি কোনো ঘাটতি দেখছি না। আরেকটা কথা আমি একটা বাক্য দেই আপনার ওখানে, আপনি ওই যে জামাতের নেতাদের সাথে কূটনীতিকদের যে আলোচনা আপনি দেখছেন, সেটা আমি মনে করি যে জামাত মানে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে পরিচিত করছে মাত্র, তার বেশি কোনো কিছু না। এবং এই পরিচিত করার প্রয়োজনও তাদের রয়েছে, এবং আন্তর্জাতিক মণ্ডল মানে বহির্বিশ্ব যারা আছে, মানে পরিচিতটা কি আসলে মানে জামাত তো মুক্তিযুদ্ধের সময় থেকে নানান ধরনের নানা কারণে পরিচিত, মানে তারা কি তাদের নতুন ইমেজে পরিচিত করছে এটা বলতে চাচ্ছে না? মুক্তিযুদ্ধের সময় তারা যত টাকা সেই অনেক আগের কথা, সেটা না মানে জামাত আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত না সেটা কি বলা যায়? মানে আমি যেটা বলতে চাই যে তারা কি নতুন করে নতুন ইমেজে পরিচিত হতে চাচ্ছে? ইমেজ তো আর নতুন করে আপনি বানাতেও পারবেন না, তাদের দ্বিচারিতার আশ্রয় নিতে হচ্ছে, এটা একটা সংকট। মানে জামাতের আভ্যন্তরীণ রাজনীতি, আমাদের দেশের মধ্যে রাজনীতি আর আন্তর্জাতিক রাজনীতিতে যখন যাচ্ছে, তখন কিছুটা সাংঘর্ষিক হতে হচ্ছে। যেমন ধরেন আপনি শরিয়া আইন নিয়ে, যেমন তো ইন্ডিয়া বা অন্য পশ্চিমাদের বলছে যে আমরা শরিয়া আইন কায়েম করবো না, আবার দেশের রাজনীতিতে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবেই, তাদের আলোচকরা এবং তারা নীতিগতভাবে সে কথা আবার বলছে। যেমন নারীদের অধিকারটা কি হবে, এখন জামাত যখন অন্য অন্য কূটনৈতিক মিশনের সাথে বসছে, সেখানে নারী প্রতিনিধি রেখে কিন্তু আলোচনা করছে। আবার আগে তাদের সমাবেশগুলো তো নারীরা যাচ্ছে, কিন্তু আগে দেখেন আপনারা, তারা হিজাব পরার পরও নারীদের কিন্তু তারা মুভমেন্টে রাখেনি, শুধুমাত্র ডোর টু ডোর ভোট চাওয়ার ক্ষেত্রে ব্যবহার করছে। এখন সেখান থেকে তারা বেরিয়ে আসছে। অর্থাৎ নারী অধিকার নিয়ে তারা কি ভাবছে, শরিয়া আইন নিয়ে তারা কি ভাবছে, মুসলিম প্রধান বাংলাদেশ, সেটাকে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তারা রীতিনীতি অনুসরণ করবে কিনা, সেই জায়গাগুলিতে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে তাদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে জামাতকে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। যার ফলে অন্যদেরও ইন্টারেস্ট আছে যে জামাতের এই ভূমিকাটা কি হবে। আমি কেন পরিচিতি হতে চাচ্ছি, আমি বললাম জামাত দেশের একটা রাজনৈতিক শক্তি ছিল, কিন্তু সেই শক্তি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত বা আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের হয়ে ভূমিকা রাখতে পারে এই ধরনের শক্তি, পরিচিতি এবং গুরুত্ব তাদের ছিল না। সেই জায়গাটাতে নতুনভাবে গুরুত্ব পাওয়ার জন্য, কারণ মানে দ্বিতীয় বৃহত্তম দল এই মুহূর্তে বলা যেতে পারে, যদি আওয়ামী লীগকে আমরা বাদ দিয়ে কথা বলি, এই জায়গাটাতে মনে হয় আমি গাজী আতাউর রহমান একটু আমাদেরকে পরিষ্কার করতে পারেন যে শরিয়া আইনের বিষয়ে যেটি জনপ্রবিউর বললেন, যে এই জায়গাতে ইসলামী দলগুলো যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আপনাদের গঠনতন্ত্র কেমন আসলে আমি জানি না, পড়ার সুযোগ হয়নি, সেই জায়গাটাতে শরিয়া আইনকে আসলে কিভাবে তখন, এখানে বিষয় হলো এটি নিয়ে আসলে এক ধরনের মানে দ্বিধা বিভক্তি আছে, মানুষের মধ্যে ধোঁয়াশা আছে, এটিকে একটু পরিষ্কার করা যায়। এখানে যারা আমরা রাজনীতি করি, তারা দেশের আইন মেনে, সংবিধান মেনে আমাদের রাজনীতি করতে হয়। আর আমরা যখন নির্বাচনে যাই, তখন আমাদের প্রত্যেকটা দলের একটা ইশতেহার থাকে, ইশতেহার অনুযায়ী আমাদের পরবর্তী যদি যে ক্ষমতায় যায় সেই আলোকেই দেশ চালায়, এটাই স্বাভাবিক। হয়তো অনেকেই সেটা বাস্তবায়ন করে না, কিন্তু এটা একটা বিষয়। আর শরিয়া আইনটার সম্পর্ক কিন্তু সংবিধানের সাথে। সংবিধান যে আইন অ্যালাউ করবে না, সেটা কিন্তু যে কেউ ক্ষমতায় গেলেই সেটা ইমপ্লিমেন্ট করতে পারবে না। এখন সংবিধানে আমাদের আইন কি হবে, আইনের ধারা কি হবে, এগুলো কিছু ব্যাখ্যা বিস্তৃত আছে, কিছু আবার কি বলে আদালতের এখতিয়ারে আছে। তো এখন এখানে বিষয় হলো, এটা নিয়ে একটা বিতর্ক তৈরি করা হয়। শরিয়া আইনটা তো খারাপ কিছু না, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আমরা কিভাবে ভালো থাকবো এটা তো আল্লাহর চেয়ে ভালো আর কেউ আইন দিতে পারবে না, তাই না? এটাকে বিতর্কিত করে কারা? যারা আসলে ইসলামের সৌন্দর্য সম্পর্কে যারা অবগত না তারা, এবং এটাকে ইসলাম বিরোধী একটা শক্তি আন্তর্জাতিকভাবে মার্কেটিং করে যে শরিয়া আইন খারাপ। অবশ্যই ভালো, যেহেতু শরিয়া আইনটা এটা আল্লাহর দেয়া আইন, আল্লাহ রাসূলের আইন। আল্লাহর রাসূল যেমন পৃথিবীর জন্য শ্রেষ্ঠ আইন প্রণেতা, এবং তিনি আইন দিয়ে গেছেন, অতএব এটা খারাপ কিছু না। এখন এটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে, এটার জন্যে আমাদের জনগণকে আগে তৈরি করতে হবে, আমাদের সমাজকে আগে তৈরি করতে হবে। হঠাৎ করেই এখানে একটা আইন চাপিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, এখন যদি জনগণ এতে মনে করে যে না, এটা এখন আমাদের জন্য উপযুক্ত, এটা হলে মানুষ অধিকার পাবে এবং অন্যায় দুর্নীতি এগুলো দূর হবে, এটা যখন জনমত এটার পক্ষে চলে আসবে,
এখন যখন আমরা এটা জনগণকে বোঝাতে পারবো এবং সেটার জন্য তুলে ধরতে পারবো, আর এবং এটার পক্ষে যখন জনমত তৈরি হবে, জনগণ যদি একটা আইন চায় তখন এখানে কারো বিরোধিতা আর কিছু না। ধরুন আগামী নির্বাচনে আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, আমাদের এই দেশে কিন্তু কিছু কিছু শরীয়ত আইন আছে, অবশ্যই আছে। যেমন আপনার পারিবারিক আইন আছে, বিবাহ তালাকের আইন, তারপরে সম্পত্তি বন্টনের আইন, উত্তরাধিকার আইন, এগুলো কিন্তু দীর্ঘকাল যাবত চলে আসছে, এগুলো কোনো পরিবর্তনও নাই। এখন বাকি এটাকে একটা আতঙ্ক ছড়া দেওয়া হয় যে শরিয়া আইন মানে হলো এটা একটা মানে জঙ্গলি আইন, এমন একটা বিষয়, এটা ঠিক না। এখানে হ্যাঁ, আমরা অবশ্যই ইসলামে যারা বিশ্বাস করি, বিশ্বাসটা হলো পূর্ণাঙ্গ বিশ্বাস করতে হবে, আংশিক করলাম না, ইসলাম একটু ভালো আর একটু খারাপ, এটা তো না। ইসলাম পুরাটাই ভালো, আল্লাহর আইন বিধান পুরাটাই ভালো। আমি যদি মনে করি আল্লাহর কিছু আইন ভালো কিছু আইন খারাপ, তাহলে আমি কিন্তু প্রকৃত মুসলমান থাকতে পারি না। আমাকে আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর হুকুম হাকাম সহ বিশ্বাস করতে হবে, এটা ইমানের অংশ, তাই না? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতি ওয়া কাবিলতু জামিয়া আহকামি ওয়া আরকানি, এটা হলো ইমান। মানে আল্লাহকে আমি বিশ্বাস করব, তার সকল হুকুম হাকাম সহ আল্লাহকে মানবো, আল্লাহর হুকুম মানবো না, আল্লাহর আইন মানবো না, এবং আমরা মনে করবো আল্লাহর আইন উপযোগী না, তাহলে তো আমি আসলে প্রকৃত মুসলমান। একটি প্রশ্ন চলে আসছে আসলে, সেটি হচ্ছে যে আরেকটি বিষয় নিয়েও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি এখন আলোচনা হচ্ছে অনেক, সেটি হচ্ছে গণতন্ত্রকে ইসলাম সাপোর্ট করে কিনা, মানে এটি কি ইসলামের শরিয়ার সাথে কোনো সাংঘর্ষিক ব্যাপার? দেখেন, এখানে আমরা গণতন্ত্রের ভালো দিকও আছে খারাপ দিকও আছে। আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, তা এখানে গণতন্ত্রের কিছু ভালো দিক আছে, মৌলিক অধিকার আছে, বাক স্বাধীনতা আছে, তাই না? অনেক ভালো দিক আছে, আইনের শাসন আছে, জবাবদিহিতা আছে, ভালো দিক আছে। তো ভালো দিকগুলো ইসলাম বিরোধী না, আর খারাপ দিকগুলো ইসলাম গ্রহণ করে না। তবে নির্বাচনটাকে আমরা এজ এ টুল অফ পাওয়ার ট্রান্সফার হিসেবে আমরা নেই, তাই না? যে একটা নিয়মতান্ত্রিক ক্ষমতার পরিবর্তনের জন্য এখন ওয়ার্ল্ডে এর চেয়ে সুশৃঙ্খল বা নিরাপদ পদ্ধতি আর নাই। কিন্তু গণতন্ত্রের সব কিছুই গ্রহণ করার মতো না, আবার সব কিছু বর্জন করার মতো না। ভালো দিকগুলো আমরা নিব। গণতন্ত্রের যে মূল ফান্ডামেন্টাল যেটি, যে সকল ক্ষমতার উৎস জনগণ, যেখানে ইসলাম বা শরিয়া বলে সকল ক্ষমতার উৎস সৃষ্টিকর্তা বা আল্লাহ, সেই জায়গাটাতে কি মূল জায়গাটাতে যে সংঘর্ষ হয় সেক্ষেত্রে সেটি আপনারা কিভাবে? সার্বভৌম ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ। সার্বভৌম ক্ষমতা মানে কি? যেই ক্ষমতা কেউ চ্যালেঞ্জ করতে পারে না। দেখেন, আজকে আল্লাহ ছাড়া আর সকল কিছুর ক্ষমতাকে কিন্তু চ্যালেঞ্জ করা যায়। একটা রাষ্ট্রের ক্ষমতাকে আরেকটা রাষ্ট্র চ্যালেঞ্জ করতে পারে, জনগণের একটা অংশের ক্ষমতাকে আরেকটা অংশ চ্যালেঞ্জ করতে পারে, কিন্তু এবং জনগণের এই অভিপ্রায়টা পরিবর্তনশীল, তাই না? এই জন্য সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, কারণ আল্লাহর ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। হ্যাঁ, এখন ক্ষমতার উৎস এটা যদি আপনি মনে করেন পানির উৎস ঝর্ণা, সেইভাবে যদি কেউ রূপক অর্থে ব্যবহার করে তাহলে সমস্যা নেই, কিন্তু আপনি যদি এটাকে প্রকৃত অর্থেই নেন তাহলে বরং এতে সমস্যা। জি, অনেক ধন্যবাদ জনাব গাজী আতাউর রহমান। আমরা আবারও বিরতি নিচ্ছি। দর্শক, বিরতির সময় হয়েছে RICLSTর জনতন্ত্র গণতন্ত্রে, ফিরছি একটু পর, সাথে থাকুন। RICLSTর জনতন্ত্র গণতন্ত্রে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমি আবারও মাওলানা গাজী আতাউর রহমান আপনার কাছে যেতে চাই। আমাদের সময় আসলে খুবই কম, সংক্ষেপে শুনতে চাইবো। সেটি হচ্ছে আজ থেকে জামাত সহ আপনার সহ ইসলামী দলগুলোর যেই কর্মসূচি শুরু হয়েছে, কর্মসূচিতে আসলে প্রথম দিন আপনারা কি করলেন এবং সামনের দিনে এই কর্মসূচির ভবিষ্যৎ কি, এবং এই কর্মসূচি দিয়ে দাবি যদি আদায় করতে না পারেন সেক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত কি হতে পারে? জি, আমরা আসলে ঐক্যমত্য কমিশনে তো আমরা সংলাপে ছিলাম ধারাবাহিকভাবে, এবং সর্বশেষ 15ই সেপ্টেম্বর ঐক্যমত্য কমিশনের বর্ধিত সময়ের শেষ দিন ছিল। তখন পর্যন্ত আমরা দেখলাম যে যেই বিষয়গুলো একমত হয়ে জুলাই সনদ খসড়া হলো, এটা কিভাবে বাস্তবায়ন হবে এ নিয়ে কোনো সুরাহা হয় নাই। তো আমাদের দাবি ছিল যে এটা যাতে বাস্তবায়ন হয়, যেহেতু এটা একটা অঙ্গীকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা অঙ্গীকার, রাষ্ট্র সংস্কার হবে এবং বেশ কিছু সংস্কারের আলোকে একটা সনদ হয়েছে, এটা যাতে আইনি ভিত্তি পায় এবং এটার আলোকে যাতে নির্বাচনটা হয়। আর নির্বাচনটা এটার আলোকে কেন হতে হবে? পরবর্তী যারাই ক্ষমতায় আসুক তারা যাতে নতুনভাবে দেশটা গড়ে তুলতে পারে, তারা স্বৈরাচারী আচরণ না করে,
কর্তৃত্ববাদী শাসন না চালায় এবং খেয়াল খুশি মতো যাতে তারা দেশ শাসন করতে না পারে, এবং জুলাই অভ্যুত্থানে যে চেতনা ছিল চেতনার আলোকে দেশটা চলে। আর আমাদের আরেকটা বিষয় ছিল যে সংস্কারের সবচেয়ে বড় জায়গা হলো নির্বাচন পদ্ধতি সংস্কার। কারণ বিগত দিনে আমরা দেখেছি 12টা জাতীয় নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনটাই আসলে কাঙ্ক্ষিত মানের হয় নাই। প্রশাসনের নির্বাচন হয়েছে, তামাশার নির্বাচন হয়েছে, দিনের ভোট রাত্রে হয়েছে, ডামি নির্বাচন হয়েছে, বিভিন্ন রকম হয়েছে। তাও দুই একটা নির্বাচন যাও একটু তুলনামূলক ভালো হয়েছে, সেখানে সেই নির্বাচনের মধ্য দিয়ে ভালো পার্লামেন্ট হয় না, ভালো সরকার আমরা পাই নাই। এই জন্য আমরা বলেছি, এবং এখানে যে ভোটারদের যে দেখা গেছে সবসময় 40% 42% ভোট নিয়ে ক্ষমতায় যায়, আর অধিকাংশ মানুষ ভোটার 60% 65% মানুষ থাকে হলো বিরুদ্ধে, যার কারণে বিরোধী শক্তিরা সবসময় শক্তিশালী থাকে। এবং তখন কি হয়, এই পার্লামেন্টে ডিবেট না হয়ে রাজপথ উত্তপ্ত হয়, দেশ অস্থিতিশীল হয়। এই জন্য আমরা বলেছি শতভাগ ভোটারের প্রতিনিধি যাতে পার্লামেন্টে থাকে। এই জন্য গোটা ওয়ার্ল্ডে যে সবচেয়ে জনপ্রিয় এখন যে নির্বাচন পদ্ধতি আছে, প্রায় 100 কাছাকাছি রাষ্ট্র যেটা অনুসরণ করছে পিয়ার পদ্ধতি নির্বাচন। জি, সেটা আমরা জানি। আমি যেটা জানতে চাচ্ছি যে এই আন্দোলনের মাধ্যমে কি কোনো, এবং আরেকটা বিষয়, এই আন্দোলনের মাধ্যমে কি কোনো অস্থিরতা তৈরির সম্ভাবনা বা আশঙ্কা আছে কিনা আন্দোলনের মধ্যে? না, অস্থিরতা হবে কেন? আমরা তো নতুন কোনো বিষয় নিয়ে নামি নাই। এই সরকার ক্ষমতায় এসে যেই অঙ্গীকারগুলো করেছে আমরা জাস্ট এগুলোই বাস্তবায়ন চেয়েছি। তারা সংস্কারের কথা বলেছে, তারা গণহত্যাকারীদের বিচারের কথা বলেছে, তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে। আমাদের এই 5 দফা দাবি এর বাইরে তেমন কিছু নেই, এগুলোই আমরা চেয়েছি। তারা যেগুলো আসলে বাস্তবায়ন এখনো পর্যন্ত করে নাই, সময় চলে গেল 1 বছরের উপরে, আমরা বলেছি এগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। দ্রুত বাস্তবায়ন না করলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। এবং যেই প্রত্যাশা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছে, এত মানুষ শহীদ হয়েছে, আন্দোলনের মাধ্যমে, এই অক্টোবরের আন্দোলনের মাধ্যমে আপনাদের দাবি পূরণ হবে বলে মনে করেন? আমরা আমাদের এখন তো মানে মানুষের সামনে যাওয়া ছাড়া আমাদের উপায় নেই। কারণ হলো তারা আসলে এই বিষয়গুলো, মানে মানুষের সামনে গিয়ে আপনারা আসলে দাবি কিভাবে আদায় করবেন, মানুষের কাছে গিয়ে কিভাবে দাবি আদায় করবেন, সেটা আমরা সরকারকে আমরা সজাগ করতে চাই, সতর্ক করতে চাই, তারা যাতে এই বিষয়টা গুরুত্ব দেয়। এই মানে আমরা তো জানি আন্দোলন হয় কোনো একটা দাবি আদায়ে সরকারকে চাপে ফেলার জন্য, এখানে কি সরকার চাপে পড়ছে আপনাদের এই আন্দোলনের মাধ্যমে? না, আমরা তো মনে করছি যে সরকারকে দাবি আদায়ের জন্য এভাবে কর্মসূচি দেয়া ছাড়া তো আর কোনো ওয়ে এখন নেই। কারণ তারা তো আলোচনার টেবিলে বিষয়গুলো নিয়ে আসছে না ওইভাবে, তাই না? তারা আমাদের যে বিষয়গুলো আমরা শেষ করতে চাই, আমরা জনাব শেখ রবিউল আলম আপনার কাছে জানতে চাই যে এই যে জামায়াত এবং ইসলামী দলগুলো যে আন্দোলন, এই আন্দোলনগুলো যৌক্তিকতা কতটুকু দেখেন, এবং এই আন্দোলন মোকাবেলায় বিশেষ করে জামাতের নারী কর্মীদের মোকাবেলায় মাঠে নামছে বিএনপি। আমরা আজকে সংবাদ দেখেছি যেখানে আপনাদের বলা হচ্ছে যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান এবং ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরীর নেতৃত্বে আপনাদের একটি সংগঠন আছে, সেই সংগঠনের নেতৃত্বে আসলে নামা হচ্ছে। মানে নারী কর্মীদের মোকাবেলায় বলতে আসলে কি বোঝাচ্ছে, মানে কিভাবে মোকাবেলা করবে, মানে কি কারণ, মানে এর পারপাসটা কি আসলে? আমি ঠিক জানি না ওটা কি বলেছে। বিএনপির নারী কর্মী যারা আছে, নারী নেতৃত্ব যারা আছে, বিশেষ করে ওয়ার্ড, থানা, মহানগরে, তারা সারাক্ষণ মানুষের সাথে থেকে কাজ করছে। জামাত ইসলাম তার মতো করে করছে, আমাদের নারী নেত্রী যারা আছেন, নারী কর্মী যারা আছেন, আমাদের মতো করে করছে। এটা চলমান রয়েছে। এটা জনমত গঠনের প্রক্রিয়া, আগামী দিনে ভোটের রাজনীতিতে দলের পক্ষে সমর্থন আদায়ের প্রক্রিয়া, ভোট চাওয়ার প্রক্রিয়া। এটা একটা রাজনৈতিক দলের নিয়মিত কাজ, সেটা রাজ্যের মতো করে করছে। এটা বিদ্যমান আছে এবং আরও বেগ পাচ্ছে ক্রমান্বয়ে। যেহেতু নির্বাচনটা ফেব্রুয়ারিতে হতে চলেছে, যার ফলে সব রাজনৈতিক দল, সব প্রার্থী, সব নেতাকর্মী, শুভানুধ্যায়ী যারা আছে, তারা তার দলের পক্ষে কাজ করছে, ক্রমাগতভাবে করছে। একটা জায়গায় আমি বলি, আতর ভাই বলছিলেন শরিয়া আইন খারাপ, এটা কেউ বলছে না। আমরা বলছি যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাপনায় যে আইন আছে, তার অনেক জায়গায় শরিয়া আইনের সাথে বৈসাদৃশ্য হবে। সেটার সমাধান কি, সেটা শরিয়া আইন যারা চায় তারা স্পষ্ট করুক। আর তারা রিয়েলি শরিয়া আইন চায় কি চায় না। জামাত ইসলাম শরিয়া আইনের কথা বলছে, ডোমেস্টিক একরকম বলছে, ইন্টারন্যাশনাল এবং রিজনালি আরেক রকম বলছে। এটা একটা রাজনৈতিক দলের জিতারিতা, সেটা স্পষ্ট হওয়া উচিত। নিশ্চয়ই শরিয়া আইন ভালো হলে, জনগণ সমর্থন দিলে, জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় গিয়ে শরিয়া আইন প্রতিষ্ঠিত হতে পারে, যদি জনগণ বলে। আর ওই যে বললেন জনগণ সকল ক্ষমতার উৎস, কোন ক্ষমতার উৎস? সেটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনায় যে ক্ষমতা, সেই ক্ষমতার উৎস। মূল যে ক্ষমতা, সেই ক্ষমতার সর্বেশ্বর বা মহান আল্লাহ, তিনি প্রজ্ঞাময়, তিনি পরাক্রমশালী, তিনি সুমহান।
সেটা এক জিনিস। আর আমরা রাষ্ট্র ক্ষমতা বলতে যা বুঝি, শেষ করব। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় সেই ক্ষমতার উৎস জনগণ এবং জনগণের রায়, সেটার উপর যদি আস্থা রাখি, গণতান্ত্রিক ব্যবস্থার উপর যদি আস্থা রাখি, তাহলে শরিয়া আইনের ওই জায়গাটা স্পষ্ট না করলে এটা দ্বিচারিতা হয়, মানুষ কনফিউশনের মধ্যে থাকে। এটা একটা রাজনৈতিক দলের দায়িত্ব না, কর্তব্য। অবশ্যই রাজনৈতিক দলগুলোকে এটা আসলে পরিষ্কার করতে হবে আসলে তারা কি চায় এবং নির্বাচনে গেলে তারা আসলে কোন আইনে দেশ চালাবেন এই বিষয়ে নিশ্চয়ই তারা পরিষ্কার করবেন। আপনাকে অনেক ধন্যবাদ শেখ রবিউল আলম এবং মাওলানা গাজী আতাউর রহমান, আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। RICL স্টিল গণতন্ত্রে আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আগামীকাল একই সময় আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।